ঘুরছে যে সুদ চক্রাকারে, পড়বে কখন কার যে ঘাড়ে, কে জানে সে কথা। তাই আর দেরি না করে উল্টে ফেলো পাতা। হাই এভরিওয়ান, ক্লাস 10 মাধ্যমিক সবাইকে স্বাগত বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে। আমি তোমাদের আমিনুস স্যার আরও একবার হাজির হয়েছি একটা নতুন ক্লাস নিয়ে, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি সুদ। এই ক্লাসের ওয়ান শট নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই ওয়ান শটে তোমাদের জন্য রাখতে চলেছি চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধির একদম প্রপার কনসেপ্ট, বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে। সেকেন্ডলি, আমাদের লাস্ট 10 ইয়ার্স PYQ অর্থাৎ লাস্ট 10 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি থেকে যাবতীয় যা বড় প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে করে ফেলবো। এই চক্রবৃদ্ধি এবং সমাহার বৃদ্ধি থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর মাধ্যমিক এক্সামে কনফার্ম তুমি পাবে, লং কোশ্চেন, বড় কোশ্চেন। MCQ তুমি সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্নও কিন্তু একটা বা দুটো এই চ্যাপ্টার থেকে পাবে। তাই এই চ্যাপ্টার থেকে প্রায় 5 থেকে 6 নাম্বার তোমাদের কনফার্ম ধরে রাখো। আর আজকের ক্লাসটা যারা করবে, প্রপারলি করবে, তাদের এই 6 নাম্বার কেউ কেড়ে নিতে পারবে না। এই 6 নাম্বার তোমরা প্রত্যেকে পাবে। এই 6 নাম্বারে কোনো রকম কোনো এদিক ওদিক হবে না। তাই আজকের ক্লাস আমরা শুরু করছি, আর কথা বাড়াবো না। প্রত্যেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা প্রত্যেকে আজকের যে ক্লাস সেটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে। আর বিগত ক্লাসগুলো বা আগামীর ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবে, তাদের কাছে পৌঁছে দেবে। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে যারা ক্লাসটা দেখছো তারা কমেন্ট সেকশনে কিছু একটা অন্তত লিখে যেও, কিছু না পারলে লাভ ছেড়ে যেও, যাতে করে বুঝতে পারি হ্যাঁ তোমরা ক্লাস দেখেছো, তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো, সুতরাং আমি মোটিভেটেড হতে পারি এবং আগামীর ক্লাসগুলোকে আরও ভালোভাবে সাজিয়ে ফেলতে পারি। সো আমরা দেরি করব না, শুরু করে দিচ্ছি। স্যার চক্রবৃদ্ধি সুদ, এটা শুনেই আমার মনে হচ্ছে না স্যার সরল সুদ তো সোজা ছিল, আপনি করিয়েছেন, জলের মতো করে ফেলেছি, কিন্তু চক্রবৃদ্ধি সুদে না স্যার মনে হচ্ছে খুব কমপ্লিকেটেড বিষয়, কিছুই বুঝতে পারছি না স্যার। একদম পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জায়গা বুঝতে পারবে। চক্রবৃদ্ধি সুদ ইজ নট চক্রবৃদ্ধি, অর্থাৎ এটা কিন্তু একেবারেই খুব কঠিন কিছু নয়, তোমরা খুব সহজে এটাকে ধরতে পারবে, চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি দুটোকেই। চলো প্রথমেই বলি আমরা চক্রবৃদ্ধি সুদ বলতে কি বুঝবো। অ্যাকচুয়ালি আমরা সিঁড়ি দেখেছি, হ্যাঁ স্যার দেখেছি। আমরা সিঁড়ি দু ধরনের দেখেছি স্যার, দু ধরনের সিঁড়ি, হ্যাঁ স্যার। একটা তো এই ধরনের সিঁড়ি আমরা দেখেছি, আমরা সবসময় আরোহণ করি। আর একটা স্যার অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাট সিঁড়ি, অর্থাৎ জাস্ট এইভাবে উঠছে, আর একটা কি এইভাবে উঠছে, তারপর আবার এখানে উঠছে, তারপর আবার এখানে উঠছে। তো এই দু ধরনের সিঁড়ি হয়। অ্যাকচুয়ালি একটা হচ্ছে ফ্ল্যাট সিঁড়ি অর্থাৎ স্মুথ উঠে যাওয়া যায়, আর একটা হচ্ছে ধাপে 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 ওঠা। অ্যাকচুয়ালি সরল সুদ মানে এই স্মুথলি উঠে যাওয়া, অর্থাৎ তুমি কোনো আসল ব্যাংক থেকে নিয়েছো, তার পরিবর্তে তোমার সুদ দিতে হচ্ছে 5% হারে, সেটা 2 বছর বা 5 বছরের জন্য দিতে হচ্ছে। এই আসলটা আর কোনো চেঞ্জ হচ্ছে না। বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এই আসলটা চেঞ্জেবল, অর্থাৎ তুমি আসলটা নিয়েছো, তারপর তুমি সুদ দিচ্ছ, সেখানে কিন্তু আসলটা তোমার কমছে, তুমি যত সুদ দিচ্ছ তাহলে আসলটা কমতে কমতে যাচ্ছে, অর্থাৎ সুদ তোমার কমতে কমতে যাবে। আবার অপোজিটটাও হতে পারে, যদি কেউ তুমি সুদ নিয়েছো, যদি কেউ সুদ দেয় সেক্ষেত্রে কি হবে। সুদ দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি 100 টাকা আমার কাছ থেকে কেউ ধার নিয়েছে, তাহলে 100 টাকা আমার কাছ থেকে কেউ ধার নিয়েছে, এখন সেই 100 টাকার উপর 1 বছরের সুদ হলো 10 টাকা, তাহলে পরের বছরের জন্য কিন্তু আসল 110 টাকা, অর্থাৎ 110 টাকার উপর সে সুদ দেবে। এটা সরল সুদের ক্ষেত্রে হয় না, এটা একমাত্র চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই সম্ভব। অর্থাৎ আসলের সাথে সুদটা যোগ হয়ে যায় প্রথম বছর, মানে বছর অনুযায়ী প্রথম বছর আসলের সাথে সুদটা যোগ হয়ে গেল, যোগ হয়ে পরের বছরের আসল তৈরি হলো। আবার পরের বছরে যে সুদটা হলো সেটা
আসলের সাথে যোগ হয়ে তৃতীয় বছরের আসল তৈরি হলো। তো এভাবেই কিন্তু বিষয়গুলো ঘটে থাকে। তাহলে একটা হচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ, আর একটা হচ্ছে যেটা স্মুথ পাতে চলা। তো এই দুটো কনসেপ্ট তোমাদের বোঝা গেছে। এই দুটো কনসেপ্টে কোনো সমস্যা আছে কিনা একটু তোমরা জানো। আই থিঙ্ক কোনো সমস্যা নেই, কমেন্টে লিখে জানাবে সমস্যা আছে কিনা। তাহলে সরল সুদ জাস্ট 100 টাকা আমি রেখেছি কোনো জায়গায় বা আমি তুলেছি কোনো জায়গা থেকে, 5 বছরের জন্য হলো এই 100 টাকাই 5 বছরের জন্য। বাট সরল সুদ যেটা 5 বছরের জন্য একভাবে বাড়ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা বছর বছর ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ 100 টাকায় প্রথম বছরের সুদ 10 টাকা, তাহলে পরের বছরের জন্য আসল হয়ে গেল 110 টাকা। তাহলে 110 টাকায় পরের বছরের সুদ 12 টাকা, তাহলে পরের বছরের জন্য আসল হয়ে গেল 110 যোগ 12 অর্থাৎ 122 টাকা। এভাবে কিন্তু আসলটা বাড়তে থাকে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসলটা ফিক্সড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আসল এবং সরল সুদের মধ্যে পার্থক্য। এবার তুমি যদি বলো আসল এবং সরল সুদের মধ্যে স্যার আর এইটা তো আপনি জাস্ট থিওরিটিক্যালি বললেন, প্র্যাকটিক্যালি কি পার্থক্য? প্র্যাকটিক্যালি পার্থক্যটা হলো সরল সুদের ক্ষেত্রে আই ইকুয়াল টু কী হতো, PTR/100। এইটা সরল সুদের ক্ষেত্রে হতো, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা আর হবে না। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যেটা দেখালাম যে সিম্পল ইন্টারেস্ট স্মুথলি, জাস্ট একটা হরাইজন্টালি বাড়তে থাকছে, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু হরাইজন্টালি নয়, সেটা এইভাবে বাড়তে থাকছে। অর্থাৎ সেটা ধাপে 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 বাড়তে থাকছে। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? ইয়েস স্যার ক্লিয়ার। এইবার আসি চক্রবৃদ্ধি সুদের। তাহলে আমাদের ডেফিনেশনটা কি বা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি? তাহলে সরল সুদের ফর্মুলা I ইকুয়াল টু PTR/100, যেখানে P কত, P ইকুয়াল টু আসল বা প্রিন্সিপাল, আমার T কত, T ইকুয়াল টু সুদ বা সরল সুদ, আর কত, R ইকুয়াল টু সুদের হার। এই সরি, T সুদ বলছি কেন, T তো সুদ নয়, T হলো গিয়ে টাইম বা সময়, আর কি হলো, আর হলো গিয়ে সুদের হার। তাহলে T হয়ে গেল টাইম বা সময়, আসল P, আর হচ্ছে সুদের হার। তাহলে PTR/100। এই সেম জিনিসটাই যদি আমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ প্লাস আসল। তাহলে আসল কত, আসল P1 প্লাস, আসল P1 প্লাস সুদের হার কত, আর। তাহলে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার কত স্যার, হোল টু দি পাওয়ার n। স্যার এখানে n কি ডিফাইন করে, এখানে যেমন t টাইম ডিফাইন করে, এখানে কিন্তু n টাইম ডিফাইন করে। ঠিক আছে? তাহলে টাইমটা যদি প্রথম বছরের জন্য হয়, যদি 1 বছর হয়, তাহলে অ্যাকচুয়ালি কি আসল হচ্ছে P প্লাস 1 বছরের জন্য অর্থাৎ PR/100। অর্থাৎ কি হলো, আসলের সাথে কে যোগ হলো, 1 বছর, অর্থাৎ এই PTR/100টাই কিন্তু যোগ হলো। দেখো P প্লাস PR/100, তবেই তো P কমন নিলে 1 প্লাস R/100। তাহলে এটা 1 বছরের জন্য। স্যার 2 বছরের জন্য হলে এটা কি হতো, 2 বছরের জন্য হতো P প্লাস PR/100, তারপর এটার উপর আবার এইটা আসল হয়ে যেত, এটার উপর আবার 1 বছর, তার মানে কিন্তু P প্লাস PR/100 তার কি হয়ে যেত, তার হোল স্কোয়ার। সরি, পিটা তো বাইরে চলে আসবে, অ্যাকচুয়ালি এমনটা হতো P ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে তুমি দেখতে পেতে। ক্যালকুলেশন কি করে করতে, তোমার তখন আসলটাকে P প্লাস PR/100 ধরে তারপরে 1 বছরের সুদটাকে বের করতে হতো, তবে এটা পেতে। তো আমি জাস্ট ইজিলি এত কিছু মনে না রেখে আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এত ডেরিভেশন মনে রাখা আমার দরকার নেই। প্রথম হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, সমূল অর্থাৎ মূলধন প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে মূলধন এবং চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে কত হবে, P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n হবে, যেখানে P ইকুয়াল টু কত, যেখানে P ইকুয়াল টু আসল। শুধু এটুকুই তুমি মনে রাখবে, আর কিছু খুব একটা মনে রাখার দরকার নেই। R ইকুয়াল টু কত, R ইকুয়াল টু সুদের হার। স্যার n ইকুয়াল টু কত, স্যার n ইকুয়াল টু সময়। স্যার এই তিনটে জিনিস মনে রাখতে পারবো স্যার? হ্যাঁ স্যার এই তিনটে জিনিস মনে রাখতে পারবো। এবার ডেরিভেশনটা
কিভাবে আসে সেটা যদি তোমরা একান্তই দেখতে চাও তোমাদের বইয়ে করা আছে। আমি যেটা বললাম এক্স্যাক্টলি যে প্রথম বছর তাহলে পি প্লাস PR বাই 100, দ্বিতীয় বছর তাহলে এই পি প্লাস PR বাই 100টাকে আসল ধরে তারপর সুদ বের করতে হবে। মানে ক্যালকুলেশনটা একটু জটিল, কিন্তু আলটিমেট এই ফরমেশনটা আসবে। তাহলে এই ফরমেশনটা মনে রাখলেই হবে। এটা গেল সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ প্লাস মূলধন বা আসল। যদি শুধু চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে কি হবে? শুধু চক্রবৃদ্ধি সুদ স্যার, তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদ হলে আচ্ছা, তাহলে সমূল চক্রবৃদ্ধি হলো P × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n। এটা কি হলো? এটা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি স্যার, সমূল চক্রবৃদ্ধি এটা। তাহলে স্যার চক্রবৃদ্ধি সুদ কি? তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হলো P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n - p। P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n - p, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সুদ যোগ আসল থেকে কি বাদ দিচ্ছি? আসল বাদ দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ যোগ আসল থেকে আসল বাদ দিচ্ছি। তাহলে p কমন নিয়ে নিলে এটা পড়ে থাকবে 1 + R/100 হোল টু দি পাওয়ার n - 1। ওকে স্যার, এটাই চক্রবৃদ্ধি সুদ। ইয়েস অর নো? এই ফর্মুলাটা জানলেই এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ককে তুমি আগুন লাগিয়ে আসতে পারবে। এই ফর্মুলাটুকুই জানতে হবে। আর একটা ফর্মুলা আমি নোট আকারে আছে, সেটা পরে বলছি। এই যে বার্ষিক R% সুদের হারে অর্জিত সুদ বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 2 হয় তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে P × 1 + R/2/100 হোল টু দি পাওয়ার 2n। মানে এটা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে সুদের পর্বের উপর ডিপেন্ড করছে যে বছরে কবার সুদ দিতে হয়। তো সুদের পর্ব যদি 2 না হয়ে সুদের পর্ব T হলে আমরা কি লিখতে পারতাম? সমূল চক্রবৃদ্ধি P × 1 + R/T টোটালটা বাই 100 হোল টু দি পাওয়ার 2t। ইয়েস অর নো স্যার? স্যার ইয়েস স্যার। বছর সুদের পর্ব 2 হলে n বছরে, তাহলে এখানে হচ্ছে সুদের পর্ব 2 এর জায়গা তো টি ধরেছি, তাহলে এখানে nt। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার। সুদের পর্ব অর্থাৎ আমি যদি বছরে 2 বার সুদ দিই তাহলে সেক্ষেত্রে এখানে একটা বাই 2 আর এখানে একটা 2 গুণ, পুরো সূত্রটার সাথে r এর নিচে 2 ভাগ আর উপরে 2 গুণ। যদি সুদের পর্ব 3 হতো R/3, এখানে কি হতো 3n। সুদের পর্ব 4 হলে R/4, এখানে হতো 4n। ওকে স্যার, তাহলে সুদের পর্ব T হলে R/T উপরে nt। স্যার ইজ দ্যাট ক্লিয়ার অর নট স্যার? স্যার ক্লিয়ার স্যার। স্যার বোঝা গেছে কি না? হ্যাঁ বোঝা গেছে স্যার। সুদের পর্ব তো স্যার, তাহলে যদি সুদের পর্ব না বলে যদি বলতো যে 4 মাস অন্তর দেয়, 4 মাস অন্তর দেয় এই শর্তে, তাহলে স্যার 4 মাস অন্তর দেয়। ও স্যার আপনি আমাকে বোকা ভাবছেন? 4 মাস অন্তর দেয় মানে সে তো বছরে 3 বার দেয়। স্যার কেন, কি করে? আরে ভাই 4 মাস অন্তর, তাহলে 3 × 4 = 12। 4 মাস অন্তর যদি আমি দিই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলের পর একবার, তারপর আবার 4 মাস পর একবার, তারপর আবার 4 মাস পর একবার, তাহলে তো 12 মাসই 1 বছর। তাহলে 12 মাসের মধ্যে 4 মাস পর পর দিলে সুদের পর্বটা কত হয়ে গেল? 3 হয়ে গেল না? স্যার যদি 3 মাস পর পর দিত তাহলে স্যার সুদের পর্ব কত হতো? স্যার সুদের পর্ব হয়ে যেত 4। স্যার যদি 2 মাস পর পর দিত তাহলে সুদের পর্ব কত হতো স্যার? 6। স্যার বোঝা যাচ্ছে স্যার? 1 মাস পর পর দিলে সুদের পর্ব হতো 12। স্যার বোঝা যাচ্ছে? তাহলে সুদের পর্ব যা হবে R/ সেটা হোল টু দি পাওয়ার n × সেটা। ক্লিয়ার স্যার? বোঝা যাচ্ছে স্যার? এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি, নট চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি বললে এর থেকে আসল বিয়োগ করতে হবে, সমূল চক্রবৃদ্ধি বললে এটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার স্যার। এইবার চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি থেকে বিগত 10 বছরের বিভিন্ন প্রশ্নগুলো একটু আলোচনা করে দিন। ফর্মুলা তো শিখে গেলাম স্যার, এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে একটু দেখিয়ে দিন। দেখো এই চ্যাপ্টারে ক্যালকুলেশন ছাড়া সত্যি কথা বলতে আর কিচ্ছু নেই, একটাই ফর্মুলা, আর কিচ্ছু নেই। ক্যালকুলেশনটাই একটু ভালো করে দেখতে হবে, তাছাড়া এই চ্যাপ্টারে সত্যি বলছি আর কিচ্ছু নেই। দেখো প্রথম পেজ, তোমরা যদি চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি নিজেদের বই খোলো সেখানে দেখতে পাবে যে ফার্স্ট পেজ, এটা জ্বলে যাচ্ছে না, ফার্স্ট পেজ হয়ে গেল, তারপর বেসিক্যালি এক্সাম্পল শুরু হয়ে গেল, প্রয়োগ শুরু হয়ে গেল। এই একটাই পেজ, এটুকুই জাস্ট তোমার কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে কিছুই তেমন নেই, এইটুকুই যেটুকু আমি বললাম, এর বাইরে আর কিছু জানতে হবে না। স্যার চলুন স্যার অঙ্ক করি। হ্যাঁ চলো অঙ্ক করি। এক ব্যক্তির ওজন 80 কেজি। কোন সাল? 2015 সাল। ব্যক্তিটির ওজন ক কেজি? 80 কেজি।
2015 সালে তাহলে ব্যক্তিটির ওজন ছিল 80 কেজি। আচ্ছা, এক ব্যক্তির ওজন 80 কেজি, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত প্রাতঃভ্রমণ করেন। ভালো করে ল্যাঙ্গুয়েজটা পড়ো। অনেকে বলে যে ম্যাথামেটিক্সে ল্যাঙ্গুয়েজের কি দরকার। সত্যি বলতে ম্যাথামেটিক্সে ল্যাঙ্গুয়েজের প্রচুর দরকার। আমি বিশ্বাস করি যে মানুষ সাহিত্য জানে না সে মানুষ ম্যাথ জানে না। মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম তোমরা শুনেছো। মানিক বন্দ্যোপাধ্যায় একটা প্রচণ্ড বড় সাহিত্যিক। তোমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাও পড়েছো, নদের চাঁদ পড়েছো, নদীর বিদ্রোহ। তাহলে সেই জায়গায় মানিক বন্দ্যোপাধ্যায় একটা প্রচণ্ড মাপের সাহিত্যিক। কিন্তু তোমরা কি জানো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনীতে বা মানিক বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন ম্যাথামেটিক্সের স্টুডেন্ট ছিলেন। তাই অনেকে ভাবে আমরা তো সায়েন্সের স্টুডেন্ট বা আমাদের সায়েন্স ভালো লাগে, আমরা বাংলা পড়বো না। বাংলা কিন্তু তোমাকে পড়তে হবে বস। তার কারণ সায়েন্স ভালো লাগে বলে বাংলা ছেড়ে দিলে হবে না। এই কারণে হবে না যে সায়েন্সেও বাংলা লাগে, ভীষণভাবে লাগে। মাতৃভাষা প্রত্যেকটা জায়গাতেই প্রয়োজনীয়, ঠিক আছে? সেটা বাংলা হোক, ইংলিশ হোক, আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, বা কোনো তামিলনাড়ু ভাষা হোক, বা হিন্দি হোক, যাই হোক না কেন এটা প্রয়োজনীয়। মাতৃভাষা সব জায়গাতেই কাজে লাগে, ঠিক আছে? তো বাংলাটা তোমরা খুব ভালো করে বোঝো। প্রাতঃভ্রমণ, এই প্রাতঃভ্রমণের মানে হলো, প্রাতঃভ্রমণের মানে কি, যে সকালবেলা উঠে হাঁটতে যাওয়া, অর্থাৎ সকালে উঠে যারা মর্নিং ওয়ার্কে বেরোয়, যেটা আমরা ইংলিশে বললে খুব সহজ মর্নিং ওয়ার্ক আমরা সবাই জানি, কিন্তু বাংলাতে বললে সেটাকে বলা হয় প্রাতঃভ্রমণ। তাহলে এই প্রাতঃভ্রমণ করতে লাগলেন। এবার তিনি ঠিক করলেন প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 5% হ্রাস করবে। প্রতি বছরের শুরুতে যা ওজন থাকবে শেষে গিয়ে 5% হ্রাস করবে। 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে? তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো চক্রবৃদ্ধি হারে, তার কারণ প্রতি বছরই কমছে, কমার পর আবার তার থেকে কমছে, এটাই তো হচ্ছে। তাহলে একদম এই 80 কেজি থেকে তো ব্যাপারটা হয়ে যাচ্ছে না। 80 কেজি থেকে প্রতি বছর যেহেতু তিনি চেষ্টা করছেন 5% হ্রাস করবে, প্রথম বছরের শেষে দেখা গেল 80 থেকে সেটা 70 হয়েছে। তাহলে ওই 70 থেকে তো তিনি তারপর কমানোর চেষ্টা করবে, নাকি তিনি সেই আগের 80 থেকে কমানোর চেষ্টা করবে? নিশ্চয়ই নয়। তাহলে এটা চক্রবৃদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে। এবার হ্রাস, মনে রেখো আমরা এখানে দুটো জিনিস, আমরা যখন সমাহার বৃদ্ধি বা হ্রাস পড়ব, এটা অ্যাকচুয়ালি সমাহার বৃদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে। তো সমাহার বৃদ্ধি বা হ্রাস যখন হবে, সমাহার বৃদ্ধি হলে তো প্লাস, সমাহার বৃদ্ধি হলে মানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা শিখেছি সমূল চক্রবৃদ্ধির, সেখানে সমাহার বৃদ্ধির সূত্রটাও সেম, শুধুমাত্র তোমার যদি বৃদ্ধি হয় তবে প্লাস, যদি হ্রাস হয় তবে এখানে মাইনাস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধির সূত্র সেম, শুধু সমাহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় প্লাস, কারণ সুদ সবসময় বাড়ে, সুদ কখনো কমে না, তাই জন্য এখানে মাইনাস হয় না। কিন্তু সমাহার বৃদ্ধি, এখানে যেমন সমাহার বৃদ্ধির ক্ষেত্রে ওজন হতে পারে, কারুর বয়স হতে পারে, তো এইগুলো কমা বাড়া দুটোই হতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে ব্যাপারটাকে ডিফাইন করা হয়। বয়স কমে না, ওজন কমে। উচ্চতা স্যার কমে না কিন্তু, ঠিক আছে? তো ওজনের ক্ষেত্রে হতে পারে। তারপর ধরো কোনো অভ্যাস, সেই অভ্যাসের ক্ষেত্রে বাড়তে পারে কমতে পারে, যেমন ধূমপান করা, বাড়তে পারে কমতে পারে, তাহলে এটা সমাহার বৃদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে। গাছ কাটা, গাছ কাটতে পারি আবার গাছ লাগাতেও পারি, তো এটা সমাহার বৃদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সমাহার বৃদ্ধির মধ্যে পড়ে। তাহলে কি করছে? ব্যক্তিটির ওজন 80 কেজি, তাহলে পি ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে? পি ইকুয়াল টু তোমার দেওয়া আছে 80। ওকে স্যার, ওজন কমানোর জন্য নিয়মিত প্রাতঃভ্রমণ করতে লাগলেন, আর পার্সেন্ট কত? 5%। স্যার 3 বছর পর, তাহলে এন ইকুয়াল টু কত স্যার? 3। তাহলে 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে? তাহলে 3 বছর পর ওই ব্যক্তির ওজন হবে, কি হবে বলো? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ পেয়ে যাচ্ছি পি মানে 80, 1 মাইনাস আর বাই 100 মানে 5/100 হোল টু দি পাওয়ার 3। 80, 100 মাইনাস 5, 95/100 হোল টু দি পাওয়ার কিউব। 95/100 মানে কত? কত হবে? 19/20। তাহলে 19/20 কবার? 0 0 কাটছে। স্যার কত পাচ্ছি? 2 দিয়ে কাটলে স্যার এই 2 না, এই 2 দিয়ে কাটুন। 4 4 5 20। স্যার কত হচ্ছে? স্যার 4 5 20 না করে একটা কাজ করুন না স্যার,
এখানে 2 দিয়ে কাটুন 10, এখানেও কাটুন 10। স্যার 19 ইন্টু 19 ইন্টু 19 গুণ করে দিন। স্যার 19 19 19 গুণ করলে কত হচ্ছে? 19 19 19 গুণ করলে ফিনিশ হচ্ছে 19 ইন্টু 19 ইন্টু 19 বাই 10 ইন্টু 10 মানে 100, যা হবে 2 ঘর আগে দশমিক। তাহলে ব্যক্তির ওজন কত হবে তুমি পেয়ে যাবে 19 ইন্টু 19 ইন্টু 19। 3বার যদি 19কে গুণ করি তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি দেখে নিই, ক্যালকুলেটার মারছি, কিন্তু তোমরা পরীক্ষাতে ক্যালকুলেটার মারতে পারবে না, তোমাদেরকে গুণই করতে হবে। 19 ইন্টু 19 ইন্টু 19 6859, 6859 বাই 100। তাহলে তার ওজন কত হবে 68.59 কেজি। 3 বছর পর তার ওজন কত হবে 68.59 কেজি। ছিল কত 80, করলো কত 68.59, বা ভালো ওজন কমিয়েছে। চলো নেক্সট। কারখানায় ব্যবহৃত কোনো একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পর যন্ত্রটির মূল্য যদি এত হয় তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য কত? তাহলে আমি ধরি যন্ত্রটির বর্তমান মূল্য কত x, ধরি যন্ত্রটির বর্তমান মূল্য x, প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 3 বছর পর যন্ত্রটির মূল্য, তাহলে হ্রাসের হার কত পার্সেন্ট বাবা? প্রতি বছর 10%, তাহলে হ্রাসের হার 10%। কত সালে এসে 2016 সালে। সময় কত দেওয়া আছে 3 বছর, তাহলে 3 বছর পর যন্ত্রটির মূল্য 43,740 টাকা। তাহলে এখন আমরা কি করব? তাহলে শর্তানুসারে x ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কত? 43,740। তাহলে কত পেয়ে যাচ্ছি x ইন্টু 0 0 কাটছে 10 প্লাস 1 11/10 তার হোল কিউব, তাহলে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইকুয়াল টু কত? 43,740। x ইকুয়াল টু 43,740 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 11 ইন্টু 11 ইন্টু 11। চল x ইকুয়াল টু কত পাচ্ছি? 11 দিয়ে কাটো, তারপর আবার 11 দিয়ে কাটো, তারপর আবার 11 দিয়ে কাটো, যেটা পাচ্ছ বসিয়ে দেবে। ও সরি বাবা, কি বড় ভুল করছিলাম বাবা। এই ভুলগুলোই কিন্তু নিজের অজান্তে হয়ে যায়, এবং এই ভুলগুলো হয়ে গেলেই মানুষ ঝাড় খায়। এখানে অ্যাকচুয়ালি তোমার প্লাসই হবে না, এখানে তো মাইনাস হবে। স্যার কেন মাইনাস হবে? স্যার হ্রাস হচ্ছে তো, তাহলে হ্রাস হলে মাইনাস হবে না স্যার? তাহলে স্যার এখানে কত হচ্ছে x ইন্টু 10 মাইনাস 1, তাহলে 9/10 তার হোল কিউব, 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, 43,740। স্যার x ইকুয়াল টু কত? 43,740 ইন্টু 10 ইন্টু 10 বাই কত? 9 ইন্টু 9। স্যার এবার করে ফেলুন স্যার। अभी ना जाओ छोड़कर ये दिल अभी भरा नहीं, ক্যালকুলেশন করতে পারবে? চলো। 8% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? স্যার 16 বছরে। স্যার ঘোড়ার ডিম, এইভাবে কিন্তু বলা যায় না। এই অঙ্কটা দেখে আমার মনে হবে হ্যাঁ খুব স্বাভাবিক তো, যে 8% চক্রবৃদ্ধি সুদে একটা মূলধন যদি 8 বছরে দ্বিগুণ হয় তাহলে সেই মূলধনটা 4 গুণ হবে 16 বছরে। খুব সহজ বলা, কিন্তু এতটা সহজও নয়। তার কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, সেই ফ্যাক্টরগুলোকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। সেই ফ্যাক্টরগুলো কি কি? 1 নাম্বার, প্রথমেই আমরা যে ফ্যাক্টরটাতে আসবো সেই ফ্যাক্টরটা হলো যে এক্স্যাক্টলি কি কি আমার হাতে দেওয়া আছে। কি কি স্যার? সুদের হার কত পার্সেন্ট স্যার? 8%। 2017 সালে এসছে, দেখো একদম সহজ অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে ক বছরে দ্বিগুণ হয় বাবা? 8 বছরে। স্যার আপনি কোন বছর মাধ্যমিক দিয়েছিলেন বলুন তো? এই অঙ্কগুলো আপনার বছরে কি এসছে কোনোটা? না, আমি তারও আগে। স্যার কত আগে স্যার? আপনি তো বয়স্ক মনে হচ্ছে।
কমেন্টে জানিও তো আমার বয়স কত হতে পারে, বা আমি কোন সালে মাধ্যমিক দিয়েছি। আমিনুর স্যার কোন সালে মাধ্যমিক দিয়েছে, ঠিক আছে, নেশন ওয়ান্টস টু নো। অ্যাকচুয়ালি সেই তোরা বাহুবলী সিনেমা দেখেছিস, বাহুবলী সিনেমাতে কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা, এটা কিছুদিন ধরে ফেসবুকে ঘুরতো যে কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা। তো সেরকমভাবে আমিনুর স্যারের বয়স কত এটা তোরা কমেন্টে জানাস, বা আমিনুর স্যার কোন সালে মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, দেওয়া আছে সুদের হার 8%, চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে সময় কত বছর? সময় ইকুয়াল টু 8 বছর। ধরি আসল এক্স, তাহলে আসল হচ্ছে এক্স টাকা, তাহলে আসল যদি এক্স টাকা হয়, আমার কি বলেছে 8 বছরে চক্রবৃদ্ধি সুদের মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি শর্তানুসারে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত? 2x। ইকুয়াল টু কত পাচ্ছি? 8% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের মূলধনটা কত হয়ে যাচ্ছে? দ্বিগুণ। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারছি? ইকুয়াল টু লিখতে পারছি 2x। তাহলে ওই মূলধন 4 গুণ হবে কত বছরে সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ 4x হবে কত বছরে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি n বের করতে হবে। আমাকে কি বের করতে হবে? আমাকে nটা বের করতে হবে। তাহলে x ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2x বাই x মানে কাটলে 2, আর 8টা উপরে গেলে 2 টু দি পাওয়ার 1/8। তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত পেলাম? 2 টু দি পাওয়ার 1/8। ইয়েস স্যার? হ্যাঁ স্যার, বোঝা গেল স্যার। এবার তাহলে আমি ধরে নিচ্ছি n বছরে 4 গুণ হবে, ধরি n বছরে 4 গুণ হবে, তাহলে n বছরে খুব সহজ, দেখো কিচ্ছু নেই, n বছরে 4 গুণ হবে, তাহলে n বছরে যদি 4 গুণ হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব বা দ্বিতীয় শর্তানুসারে x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? 4x। তাহলে এখানেও x কাটছে, তাহলে x কাটলে 1 প্লাস আর বাই 100, তার মানে 2 টু দি পাওয়ার 1/8, 2 টু দি পাওয়ার 1/8 তার হোল টু দি পাওয়ার কত? n ইকুয়াল টু x কেটে গেলে কি পড়ে থাকছে? 4। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 2 টু দি পাওয়ার n/8 ইকুয়াল টু 4 মানে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 2 অর্থাৎ সাফিক্সটা বাদ দিয়ে দিলে সূচক অর্থাৎ n/8 ইকুয়াল টু কত? 2। তাহলে n ইকুয়াল টু কত? 16। স্যার আমি তো বলেছিলাম 16 বছর, আপনি বিশ্বাসই করেননি। ঠিক আছে, n ইকুয়াল টু কত বছর পেলাম? তাহলে মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে 16 বছরে। ইয়েস অর নো স্যার? ক্লিয়ার স্যার। স্যার আপনি তখন তাহলে কেন বিশ্বাস করলেন না? অ্যাকচুয়ালি এটা 16 জায়গায় 18ও হতে পারতো, তোমাকে চক্রবৃদ্ধি সুদের আকারে করে দেখাতে হবে, তা না হলে মুখ দেখে তোমাকে 5টা নাম্বার 2017 সালে দেবে না, তুমি যদি ডাইরেক্ট বলে দাও। ঠিক আছে, চলো। বার্ষিক 4% হারে সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। ধরি x টাকা, ধরি x টাকার চক্রবৃদ্ধি সুদ, ডট 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 লিখে দাও, সরল সুদের অন্তর 80 টাকা। তাহলে সময় কত দেওয়া আছে? 2 বছর। সুদের হার কত আছে? 4%। তাহলে আমি শর্তানুসারে কি লিখতে পারি? চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ অবভিয়াসলি বেশি হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি বেশি হয় তাহলে আমি লিখতে পারি x ইন্টু 1 প্লাস 4/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস PTR বাই 100 অর্থাৎ সরল সুদ। তাহলে x ইন্টু 2 ইন্টু 4/100 ইকুয়াল টু কত? 80। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো, যেটার করে ফাইন্ড দ্য ভ্যালু অফ x এর মান বের করো। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিতে পারি না? পারি না স্যার? এটা পারবো না? পারবো না স্যার? আই থিঙ্ক এটা তোমরা পারবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, তাই চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। এখানে কিন্তু সরল সুদ মাইনাস চক্রবৃদ্ধি সুদ করলে হবে না। স্যার বুঝতে পারছেন? পারছি স্যার। চলো নেক্সট, আমিনুর। আরে বাবা, আ গয়া হাম।
आ गया आ गया, ম্যাথ में भी आ गया, ম্যাথ করাচ্ছিও আমি, ম্যাথও আমাকে নিয়ে, এবং সবই আমিময়। ম্যাথ তুমি যে করছো তুমিও তো আমি। শোনো, আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে। এ বাবা, দেনদার হয়ে গেছি, 64,000 টাকা ধার করেছি। আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে, 2018 সালে এটা এসছে। আমিনুর দিয়ে মাধ্যমিকে অঙ্ক এসছে, আমিনুর তো অলরেডি ভাইরাল হয়ে আছে। যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, 1 টাকায় সুদ কত? 1 টাকায় সুদ 2.5 পয়সা, তাহলে 1 টাকা মানে অ্যাকচুয়ালি 100 পয়সায়। তাহলে এখানে লিখতে পারি 1 টাকা না লিখে 100 পয়সায় সুদ। 100 পয়সায় সুদ এটা, তাহলে 1 পয়সায় সুদ কত? 2.5/100 এত। আর তাহলে শতকরা সুদ কত? শতকরা সুদ মানে তো সুদের হার, তাহলে 2.5/100 ইন্টু 100 কেটে যাচ্ছে 2.5%। সুদের হার কত পেয়ে গেলাম? শতকরা সুদ 2.5। তাহলে শতকরা সুদ 2.5 মানে অ্যাকচুয়ালি সুদের হার কত হয়ে গেল? শতকরা সুদ 2.5, তাহলে সুদের হার কত হয়ে গেল? অতএব সুদের হার, তাহলে সুদের হার আমরা কত পেয়ে গেলাম? 2.5%। তাহলে সুদের হার 2.5%। আমিনুর একটা ব্যাংক থেকে কত টাকা ধার নেয়? আসল ইকুয়াল টু কত? আসল ইকুয়াল টু আমিনুর একটা ব্যাংক থেকে 64,000 টাকা ধার নেয়, তাহলে আসল 64, ব্যাংকের সুদের হার হয়ে গেছে ওই টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে সময় কত? স্যার সময় 2 বছর। 64,000 টাকা। স্যার চলুন, কোথায়? আমগা বাড়ি। আচ্ছা, তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা কি বের করব? সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাব। তাহলে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত হবে? পি অর্থাৎ 64,000 ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে আর মানে কত? 2.5/100 হোল টু দি পাওয়ার কত? সময় 2। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যেটা পাবে সেখান থেকে 64,000 টাকার বাদ দিয়ে, যা পাবে সেখান থেকে 64,000 টাকাটা বাদ দিয়ে দেবে, তাহলেই কি পাবে? তাহলেই সুদটা পেয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে না যায়নি? একটু জানিয়ে দাও। এই জায়গাটা মেনলি ইন্টারেস্টিং জায়গা, যে 100 পয়সায় সুদ 2.5, তাহলে 1 পয়সায় সুদ 2.5/100। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা, তাহলে 1 টাকায় 2.5 পয়সা, 1 পয়সায় কত সুদ সেটা পেয়ে গেলাম। তাহলে এবার 100 দিয়ে গুণ করলে শতকরা সুদ পেয়ে গেলাম। শেষ গল্প। চলো, সত্য মিথ্যা বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে সুদের হার কত পার্সেন্ট বাবা? সুদের হার সত্য মিথ্যাতে তো দিয়েছে, সুদের হার ইকুয়াল টু 10%, সত্য মিথ্যাতে দিয়েছে, এত কিছু লেখার দরকার নেই। আসল কত? আসল 100, সময় কত? 1 বছর। তাহলে তুমি একবার কি বের করবে? সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসল হচ্ছে 100 ইন্টু 1 প্লাস 10/100 তার হোল টু দি পাওয়ার 1 মাইনাস 100, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ। এটা কি? চক্রবৃদ্ধি সুদ। আর কি সরল সুদ কত? সরল সুদ ইকুয়াল টু কি হবে? সরল সুদ ইকুয়াল টু হবে PTR/100, তাহলে 100 ইন্টু 10 ইন্টু 1/100। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো নেক্সট। যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? 8,000 টাকার ক বছরে? 1.5 বছরে। চলো, কত মাস অন্তর সুদ দেয়? সুদ আসলের সাথে যুক্ত হয় 6 মাস অন্তর। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি তো আসল কত দেওয়া আছে? আসল ইকুয়াল টু 8,000 টাকা। সময় কত দেওয়া আছে? 1.5 বছর। 1.5 বছর মানে 1 3/2 বছর। সময় দেওয়া আছে 3/2 বছর। আসল দেওয়া আছে 8,000 টাকা। ক মাস অন্তর সুদ দেয় বাবা? 6 মাস অন্তর সুদ দেয়। তাহলে সুদের পর্ব কত? 6
6 মাস। 6 মাস মানে সুদের পর্ব হচ্ছে 6 মাস অন্তর দেয়, তাহলে সুদের পর্ব হচ্ছে 2। ওকে, আর কি সময় হয়েছে, আসল হয়েছে, সুদের হার কত? সুদের হার ইকুয়াল টু 10%। কোন সালে এসছে? 2019 সালে। তাহলে স্যার কি বের করব? সমূল চক্রবৃদ্ধি। স্যার সমূল চক্রবৃদ্ধির সূত্র কি স্যার? পি ইন্টু 1 প্লাস আর বাই, আর মানে কত? সুদের হার 10, বাই কত? সুদের পর্ব, তাহলে 2 বাই 100 হোল টু দি পাওয়ার, তাহলে কত? সুদের পর্ব 2 আর সময় 3/2, 2 আর 3/2, 2 আর 2 কাটছে, 8000 ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার কত? কিউব। 8000 105/100 ইন্টু 105/100 ইন্টু 105। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার, বোঝা গেছে স্যার? একদম স্যার, ক্যালকুলেট করতে পারবো স্যার, এটুকুই তো আপনার কাজ স্যার। সরি, আমার না, তোমাদের কাজ। তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে? কি হবে? একদম সিম্পল, আমি আর বেশি কিছু লিখছি না, তোমরা লিখে লিখে করবে। 6000 ইন্টু 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার কত? 3 বছর, তাহলে 3। স্যার বের করতে পারবো স্যার? ইয়েস স্যার। ধূমপান বিরোধী প্রচার অভিযানের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। এটা কি সত্যি? না, সমীক্ষা বলছে এটা মিথ্যা। ঠিক আছে, ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, কমছে তো না। বর্তমানে কোনো শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর আগে ওই শহরে কত ধূমপায়ী ছিল? ধরে নাও 2 বছর আগে ধূমপায়ী ছিল এক্স, তাহলে কমছে কত পার্সেন্ট হারে? 6.1/4% হারে। তাহলে এক্স ইন্টু 2 বছরে কত কমেছে? এক্স ইন্টু, আমার ছিল এক্স, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস r/100 মানে 424 আগে 25/4/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত হবে? কত হবে? কমার পর কত হয়েছে? 22,500। ক্যালকুলেট করো, এক্স এর মান পেয়ে পারবে? 25 আর 4/100, তাহলে 25 আর 100 কাটলে হয়ে যাচ্ছে এখানে এক্স ইন্টু 25 আর 100 কাটলে হয়ে যাচ্ছে 4 25 100 1/4 1 মাইনাস 1/16 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 22,500। কত পেয়ে যাচ্ছি? এক্স ইন্টু 9/10 এক্স কত? চল বের করে ফেলো কত হচ্ছে, গল্প শেষ করে দাও নাকি? দেখো, আমি 2 বছর আগে ধূমপায়ীর সংখ্যা ধরেছি এক্স, তাহলে যেহেতু কমছে তাই মাইনাস হবে, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস r/100 তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 বছর পরে। তাহলে আমার কত হলো? 2 বছর পরে আমার হলো 22,500, অর্থাৎ 2 বছর পর মানে এখন, আমি 2 বছর পূর্বে মানে আগে, 2 বছর আগে সেটাকে এক্স ধরেছি। ঠিক আছে স্যার? হ্যাঁ, আর কি আছে? 20,000 টাকার 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। একবার চক্রবৃদ্ধি সুদ বের করবে, একবার সরল সুদ বের করবে। পারবে না? পারবে না? পারবে না? পারবে না? বলো। স্যার পারবো স্যার। ক্যালকুলেশন নিজে হাতে করো। 25,000 টাকায় 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের বার্ষিক সুদের হার 4%, 5%, 6%। আমন সুদ আসলে কত টাকা জমা দেবে? এটার একটা সূত্র আছে, পি ইন্টু, যদি এইভাবে প্রত্যেক বছরে সুদের হার বাড়তে থাকে তাহলে 1 প্লাস r1/100 এটা প্রথম বছর, তারপর 1 প্লাস r2/100 দ্বিতীয় বছর, সমন চক্রবৃদ্ধি 1 প্লাস r3/100 তৃতীয় বছর, এবং এভাবেই চলতে থাকছে। সমল চক্রবৃদ্ধি মানে কি? সুদ আর আসল মিলিয়ে যেটা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমার বেসিক্যালি কত হবে? এখানে হবে 25,000 ইন্টু 1 প্লাস r/100 মানে 4/100, তারপর 1 প্লাস 5/100, তারপর কত? 1 প্লাস 6। স্যার বোঝা গেল স্যার? ওকে স্যার। এই কি হলো স্যার? ম্যাজিক। আচ্ছা, তো এই মোটামুটি আমাদের টোটাল গল্প যেটা, সেটাকে অল্প অল্প করে আমরা শেষ করতে পারলাম।
চক্রবৃদ্ধি সুদের এই কনসেপ্ট বা এই চ্যাপ্টারটা একদমই সোজা। আমি প্রথমেই শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে ইটস এ কমপ্লিট কি নট কনসেপচুয়াল বেস, ইটস এ কমপ্লিট ক্যালকুলেশন বেস চ্যাপ্টার। কিছু চ্যাপ্টার হয় যেগুলো কনসেপচুয়াল বেস, যেমন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনেক বেশি ভাবতে হতো। এই চ্যাপ্টারে কনসেপচুয়ালের কোনো জায়গা নেই, পাতি অঙ্কটাকে পড়ো, পড়লেই বুঝতে পারবে কোন সূত্রটা পড়বে, দুটো তিনটে সূত্র, সেই সূত্রে ফেলো, ক্যালকুলেশন করো। এই অঙ্কে ভুল কোথায় হয়? বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে ক্যালকুলেশানে। আদার্স এই অঙ্ক পারে না বা এই অঙ্ক ধরতে পারে না এমন ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম। তোমরাও দেখবে যে তোমরা যখন নিজেরা করবে ক্যালকুলেশানেই কিন্তু এই ভুলগুলো হবে, তার কারণ ক্যালকুলেশান অনেক বড় বড়। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে স্থির মনে ক্যালকুলেশানগুলো করতে হবে, কাটাকুটিগুলো করতে হবে। আশা করি সব ভালো হবে, সব আলো হবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আরও একবার জানিও। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমিনুর স্যারকে লাইক ফলো করো এবং অবশ্যই কি শেয়ার করো আমাদের কন্টেন্টগুলোকে বা এসওই বাংলা যেগুলো তোমাদের জন্য করছে, যে ক্লাসগুলো দিচ্ছে সেগুলোকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের প্রত্যেকের হাত ধরে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।